দশ নিয়ে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। টেলি অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য। গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীদের দেহ উদ্ধার। ফ্ল্যাটে বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করতেন অভিনেত্রী। একসঙ্গে থাকলেও কেন কিছু টের পেলেন না বয়ফ্রেন্ড, প্রশ্ন পরিবারের। पल भर के लिए कोई हमें प्यार कर ले, झूठा ही सही। বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেত্রী পল্লবী দে রবিবার সকালে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার। খুব ভালো, খুব প্রফেশনাল একজন অভিনেত্রী। কাজের কোনো সমস্যা ছিল না, মানসিক হয়তো কোনো সমস্যা ছিল, বা হয়তো বয়ফ্রেন্ড, হয়তো সবটাই হয়তোর মধ্যে। আশা করি মারা গেছে, না সুইসাইড করেছে, না প্রভোগ করেছে। তবে যাই হয়ে থাক, ইনভেস্টিগেশন হোক। রামরাজাতলা স্টেশন রোডের এই বাড়িতেই থাকতো পল্লবী এবং ছোট থেকে বড় হওয়া এই পরিবেশে এরকম পল্লবীর পরিণতি যা পরিবারের সাথে সাথে মেনে নিতে পারছে না প্রতিবেশীরাও। পল্লবীর বাড়ি হাওড়া রামরাজাতলায়, থাকতেন গড়ফার ফ্ল্যাটে। রবিবার সকালে গড়ফার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। এখানে বয়ফ্রেন্ড শাগনিক চক্রবর্তীর সঙ্গে লিভ ইন করতেন পল্লবী। অভিনেত্রীর পরিবারের দাবি, এদিন সকালে হাওড়ায় পল্লবীর মাকে ফোন করেন শাগনিক। জানান পল্লবী অচৈতন্য হয়ে পড়েছেন। ফ্ল্যাটের অন্য আবাসিকদের জানাতে বলেন পল্লবীর মা। হাওড়া থেকে গড়ফার ফ্ল্যাটে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যান পল্লবীর পরিজনরা। আমার বাড়ি থেকেই অ্যাম্বুলেন্স পাঠায় ওখানে। আমার ছেলে আর পল্লবীর মা দুজনে যখন গিয়ে পৌঁছয় ওখানে, তখন অ্যাম্বুলেন্স পল্লবীকে নিয়ে হসপিটালের দিকে আসে। কে নামিয়েছে আমরা হসপিটালে, কে নামিয়েছে, কে তুলেছে কিছুই জানি না আমরা। গড়ফায় পল্লবীর ফ্ল্যাটে দুটি ঘর। তার পরিজনদের দাবি, সে সময় ঘরেই ছিলেন শাগনিক। পল্লবীর পরিবারের প্রশ্ন, কেন কিছুই টের পেলেন না শাগনিক? সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শাগনিক একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল। শাগনিক এর আগেও একজনকে তিনি রেজিস্ট্রি ম্যারেজ তিনি করেছিলেন এবং সে কথা তিনি পুরোপুরি গোপন করে গেছিলেন এই পল্লবীর কাছে। এমনকি পল্লবী যখন শুটিং এ ব্যস্ত থাকতেন, সেই সুযোগ নিয়ে অন্য এক মহিলার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলেই মৃতের পরিবারের দাবি। ওই কাজের মহিলা আমাদের বাড়ির কাজের মহিলার সাথেও কানেক্টেড। তো ওরা দুজন বলতো যে দাদা আপনারা যেই বাড়িতে কাজে পাঠিয়েছেন ওই বাড়িতে তো রোজই মারামারি হয়। ওরা কি বলছে না বলছে আমি জানি না, কারণ আমি তো ওদের সঙ্গে থাকতাম না, আমি আমার বাড়িতে থাকতাম, ওরা দুজনে মিলে আলাদা থাকতো। সোশ্যাল সাইটে অ্যাক্টিভ ছিলেন পল্লবী। শনিবারও পাটুলিতে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া ছবি পোস্ট করেন। তারপর রবিবার সকালে দেহ উদ্ধার। রেশম ঝাঁপি আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনয় করেছেন পল্লবী। মাত্র কয়েক বছরে হয়ে ওঠে টেলি জগতের পরিচিত মুখ। তাঁরই মৃত্যু ঘিরে রহস্য। নিউজ 18 বাংলা। সোমবার থেকে বাড়ি ভাঙার কাজ শুরু বউবাজারে। আপাতত দুটি বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা শুরু হবে। বাড়ি ভাঙা নিয়ে বারবার সিদ্ধান্ত বদলের অভিযোগ মেট্রোর বিরুদ্ধে। ক্ষুব্ধ বাসিন্দারা। আমার শ্বশুরমশাই বলে গেছিল কেউ তোমাকে বের করলে যাবে না, তুমি বলো আমার দেহটা যখন যাবে তখন বেরোবে। কিন্তু তার আগে উনি যে বলে গেলেন, এইটাই কষ্ট হচ্ছে যে শ্বশুরমশাই বলে গেলেন, এদিকে আমাকে তার আগেতেই চলে যেতে হচ্ছে। মেট্রোর মধ্যে নিরন্তর নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ চলছে। 2019-এর পর 2022 ফের বউবাজারে ফিরেছে পাতাল আতঙ্ক। ফের বাস্তুহারা বউবাজার। 2019-এ 23টি বাড়ি ভাঙা পড়ে। এবারও বাড়ি ভাঙার সিদ্ধান্ত, আর তাতেই বিপাকে বাসিন্দারা। বুঝতে পারছি না এখন কি করব। মানে যেহেতু তো জিনিসপত্র ঠাসা, কারণ একটা সংসার মানে 50 বছরের একটা ব্যাপার। কোন বাড়ি ভাঙা হবে, কতটা ভাঙা হবে, এ নিয়ে বারবার মেট্রো সিদ্ধান্ত বদলাচ্ছে বলে অভিযোগ। প্রথম তারা বলল 3টে বাড়ি ভাঙবে, 16, 16-র 1, 19। তারপরে বলছে তারা 3টে নয় 2টো বাড়ি ভাঙা হবে, 16 আর 16-র 1। রাত্রিবেলায় বলল যে না, শুধু 16 ভাঙা হবে।
রবিবার জনপ্রতিনিধিদের উপস্থিতিতেই এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন মেট্রোর কর্তারা। সেখানেও মেট্রোর বিভ্রান্তির অভিযোগে সরব হন এলাকাবাসীর একাংশ। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। You neglect your duties. এটা আমি ভারতবর্ষের পার্লামেন্ট পর্যন্ত গিয়ে এই ব্যর্থতার কথা তুলি। শেষমেশ মেট্রো জানায় সোমবার থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হবে বউবাজারে। 16 ও 16/1 দুর্গাপিতুরি লেন, এই দুটি বাড়ি আংশিকভাবে ভাঙা শুরু হবে। পরিস্থিতি অনুযায়ী বাড়িগুলি ভাঙার কাজ এগোবে বলে জানিয়েছে KMRCL। হতে পারে হয়তো পুরো বিল্ডিংটা ভাঙতে হবে, বাট ফার্স্ট স্টেপে আমরা পুরো বিল্ডিংটা ভাঙতে চাচ্ছি না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে কলকাতা পুরসভা অনুমতি দিলে 15 নম্বর বাড়িও ভাঙা হবে। 15 নম্বর বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করেছে পুরসভা। বিশেষজ্ঞরা মনে করছেন 15 নম্বর ভেঙে পড়লে 14 নম্বর বাড়িটিরও ক্ষতি হবে। তাই 15 নম্বর বাড়িটিকেও ভেঙে ফেলতে চাইছে মেট্রো। जादवपुर यूनिवर्सिटी का रिपोर्ट आ जाता है, उससे मुझे पता चलेगा कि कितना और कंप्लीट भागना पड़ेगा। সোমবার বাড়ি ভাঙার কাজ শুরু হবে। মন খারাপ বউবাজারের। আমি মিটিং এসেছি, আমি একবার চোখে একটু দেখে যাবো, এইটুকু আর কিছু না, একটু চোখ। নিউজ 18 বাংলা। বিজেপিকেই বান অর্জুনের। আবারও একের পর এক বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর। সোমবার দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হওয়ার কথা অর্জুনের, তার ঠিক আগের দিন নিজের দলের বিরুদ্ধে অর্জুনের বিস্ফোরক অভিযোগ ঘিরে জোর জল্পনা। আমাদেরকে এখনো তারা বিশ্বাস করে না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। সময় একজন নেতা 19-এ বলছিল কি মোদিজি তো ক্ষমতায় আসবে, অর্জুন সিংকে হারাতে হবে। বিজেপি নেতা, ভালো নেতা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ফের বিস্ফোরক। নিশানায় আবারও নিজেরই দল বিজেপি। একটা টিম, মানে নিজের গ্রুপ বানানোর চেষ্টা করবো আমাদের। দলবাজি, ওই দলবাজি বলতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব হয়, বড় পার্টি যত হয় সব পার্টিতেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তৃণমূলেও আছে, কিন্তু ভোটের সময় সব এক হয়ে যায়। আমাদের সিস্টেমটা আছে সবসময় দেখাবো আমরা একসঙ্গে আছি, ভোটের সময় সব আলাদা হয়ে যায়। সংগঠন নেই, আর যেটা আছে জল মেশানো আছে, ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের উপরে সংগঠন চলে। কিন্তু বুথে লোক না থাকলে আপনি জিততে পারবেন না। তা ভোট রাজনীতি আমি বুঝি, আর যদি আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া যায় তা আপনি কি করবেন? আপনি ফেল হবেন। ওটাই ফেল হচ্ছি আমরা। বেশ কিছুদিন ধরেই অর্জুন বিস্ফোরক। পাট শিল্প ইস্যুতে বারে বারে অর্জুন নিশানা করেছেন কেন্দ্রের নীতিকে, টার্গেট করেছেন মোদী সরকারের মন্ত্রীকেও। সেই রেশ কাটার আগেই রবিবার ফের সুর চড়ালেন অর্জুন। সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এর ঠিক আগের দিন অর্জুন যা বললেন তা বিজেপির কাছে বেজায় অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। এ নিয়ে যদি কিছু বলার থাকে দলের রাজ্য সভাপতি বলবেন, আর কেন্দ্রের নেতৃত্ব যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিষয়টি দেখছেন তারা বলতে পারবেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন যেভাবে বারবার পদ্ম শিবিরের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন, তাতে তার ঘর ওয়াপসি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পর্যবেক্ষকদের একাংশের মতে অর্জুনের নতুন বানে সেই জল্পনাই আরো জোরালো হলো। নিউজ 18 বাংলা। সরকারি টাকায় কেনা বালতি, শয়ে শয়ে সেই বালতি পাহাড় মহেশতলায়। নির্মল বাংলার বালতি বিলির দায়িত্ব কার? বাঘ যুদ্ধে তৃণমূলের 2 কাউন্সিলর। নির্মল বাংলা প্রকল্পে ময়লা ফেলতে বাড়ি বাড়ি বালতি। সরকারি প্রকল্পের এই বালতি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাঁতরাপাড়া। এখানেই একটি বন্ধ কারখানার জমিতে ডাই হয়ে জমে রয়েছে নীল সবুজ বালতি। सरकार का चीज है, पार्टी में ले जाएगा तब नहीं, बोल ना 3-4 मास হলো। 3-4 মাস। কোথা থেকে এলো এত বালতি? কেনই বা ঘরে ঘরে না পৌঁছে ঠাঁই হয়েছে আগাছার জঙ্গলে? এ বিষয়ে মুখই খুলতে চাননি মহেশতলার তৃণমূল বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস।
ওটা আমার বালতি নয়, ওটা 22 নম্বরের বালতি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমার বালতি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, আচ্ছা এবং আরো বালতি আছে সেগুলো ডিস্ট্রিবিউট, ওগুলো আমার নয়। না আমরা জিজ্ঞেস করি চলেন কদিন এই বালতি আমাদের কোনো বালতি অ্যালার্টি হয়নি, জিজ্ঞেস করলাম যে আমাদের বালতি শুনছি না কিরম রাখা আছে, আমাদের সময় তো নয়, আমাদের আগে রাখা আছে। পরিকল্পনার অভাবে এগুলো বাড়ি বাড়ি দেওয়া সম্ভব হয়নি বা পৌঁছায়নি, ইচ্ছাকৃত সেগুলোকে ফেলে রেখেছে, ওয়েস্ট অফ মানি। মানুষের বাড়িতে থাকার কথা, মানুষের পরিষেবার জন্য সেইটা অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে, হাজার হাজার টাকা ক্ষতি হচ্ছে। রাজ্য সরকারের মিশন নির্মল বাংলার বালতি ঘিরে এভাবেই জল ঘোলা। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। আগাছার সবুজে সবুজ সাথীর সাইকেল। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বিডিও অফিস চত্বরে পড়ে লক্ষ লক্ষ টাকার সাইকেল। বিডিওর দাবি সবই খারাপ সাইকেল। স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য সবুজ সাথী সাইকেল। রাজ্য সরকারের এই প্রকল্পের সাইকেলই আগাছায় পড়ে 3 বছর ধরে পড়ে রয়েছে বলে অভিযোগ। আগাছার মধ্যে লক্ষ লক্ষ টাকার সবুজ সাথী সাইকেল। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ব্লক অফিস চত্বর। এখানেই দাঁড় করা সবুজ সাথী সাইকেল, তার উপর আগাছা। এই সাইকেল এটা হচ্ছে একটা সবুজ সাথী সাইকেলের একটা অংশ, চাকার অংশ, কিন্তু এখানে নেই কিছু, পুরো অংশটাই নষ্ট হয়ে গেছে। সবুজ সাথী সাইকেলের ঠিকানা আগাছার জঙ্গল, তাও আবার বিডিও অফিস চত্বরে। এ নিয়ে জোর শোরগোল। বিডিওর দাবি সাইকেল তৈরির সংস্থাটি প্রয়োজনের তুলনায় বেশি সাইকেল দেয়। বেশ কয়েকটি সাইকেল খারাপ থাকায় বিলি করা হয়নি। খারাপ সাইকেলের জন্য টাকাও দেয়নি রাজ্য সরকার। খারাপ সাইকেলগুলি আগাছায় পড়ে রয়েছে। সংস্থাটি এখনো সাইকেলগুলি নিয়ে যায়নি। যখন আমাদের কাছে সাইকেলগুলো আসে তখন আমরা যারা কোম্পানি নিয়ে আসে তাদের কাছ থেকে আমরা ঠিকঠাক কন্ডিশনের সাইকেলগুলো দেখে নিয়ে তবে চালানগুলো আমরা ইস্যু করি। তো তখন কোম্পানি এরকম অনেক আরো মালও পাঠায় যেগুলো স্ক্র্যাপ বা ডিসপিউট। তো তাদেরকে বারবার চিঠি করার পরও ওই স্ক্র্যাপগুলো, ডিসপিউট জিনিসগুলো তারা নিয়ে যায়নি, যার ফলে ওগুলো ওখানেই পড়ে রয়েছে। ক্যামেরায় পঙ্কজ বিশ্বাসের সঙ্গে অনুপম সাহা এবং জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। চড়া গরমে বিয়ারের বাম্পার সেল, যোগান দিতে হিমশিম বিক্রেতারা। বিয়ার সংকটের জেরে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কোনো বিয়ারই পাচ্ছি না, শুধু এই দোকান না, কোনো দোকানই পাচ্ছি না। বিয়ার সেরকম ভাবে নেই কোনো কাউন্টারে। গরমে কাহিল, প্রাণ জুড়োতে ঠান্ডা বিয়ার। গ্রীষ্মের বঙ্গে বিয়ারের বাম্পার বিক্রি। সব ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই, ধরুন আজকে এটা পাওয়া যাচ্ছে তো কালকে ওটা পাওয়া যাচ্ছে, এরকম ভাবে হচ্ছে। তো আমরা তুলে রাখার চেষ্টা করছি যতটা, ডেফিসিটটা মেক আপ করার জন্য। চাহিদা আকাশ ছোঁয়া, সেই মতো জোগান নেই। তাই বিয়ারের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছে আবগারি দপ্তর। এতে কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা। বিয়ার তৈরির সংস্থাগুলিকে উৎপাদন আরও বাড়াতে বলেছে আবগারি দপ্তর। আবগারি দপ্তরের উৎসাহে ম্যানুফ্যাকচারিং ইউনিটের সম্প্রসারণের কথা ভাবছে একাধিক বিয়ার কোম্পানি। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। প্রতি বছর গরমে পশ্চিমবঙ্গে একদিনে গড়ে 10 লক্ষ বিয়ারের কেস বিক্রি হয়। এক কেসে 20 বোতল বিয়ার থাকে। এবার দিনে গড়ে 20 লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছে। গত 2 মাসে বিয়ার বিক্রিতে রাজ্যের আয় হয়েছে 400 কোটি টাকা। বিয়ারের বিক্রি যেমন, চাহিদাও তেমন। যোগান দিতে হিমশিম বিক্রেতারা। অনেকে দোকানের বাইরে লিখে দিয়েছেন বিয়ার নেই। একদিকে যেমন গত 2 মাসে রাজ্য আবগারি দপ্তর বিয়ার বিক্রি করে রেকর্ড মুনাফা করেছে, আর ঠিক তার অন্যদিকে ঠিক এরকমই ছবি যেখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কলকাতারই একটি অফশুপে লেখা আছে স্পষ্ট করেই বিয়ার নেই। বিয়ার নেই, কেন? ক্রাইসিস চলছে এখন বিয়ারের, সাপ্লাই পর্যাপ্ত নেই। আমরা এখানে বিয়ার পাচ্ছি না। বিয়ার শুধু নয়, সব জিনিসই, কোনো জিনিসই পাচ্ছে, অ্যাভেলেবেল নয়। সব কাউন্টারেই যাচ্ছি, বিয়ার সেরকম ভাবে নেই কোনো কাউন্টারে। ওই বিস্কি বা ভডকা ওরকম কিছু রেস্ট্রিক্ট করতে হচ্ছে আর কি। বিয়ারের আকাল, ঘুরে ঘুরে নাকাল। একদিকে যেমন বিয়ার সংকট চলছে,
রাজ্য জুড়ে। তার কারণ যত সংখ্যক চাহিদা রয়েছে ততটা যোগান দিতে পারছে না রাজ্য আবগারি দপ্তর। আর তার মাঝেই রাজ্য বিয়ার বিক্রিতে গত 2 মাসে সর্বকালীন রেকর্ড গড়ল। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তুলিতে নয় ছুরিতে শিল্প, ক্যানভাসে নয় এ শিল্প তরমুজের গায়ে। তরমুজের শরীরে ছুরি দিয়ে আঁকিবুকি, কখনো ফুটে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো আব্দুল কালাম। মনীষী থেকে কোভিড যোদ্ধাদের ছবি, এ এক অন্য শিল্প। শিল্পী মেহের আলী, পেশায় ফল বিক্রেতা। কাটোয়া স্টেশন বাজারে মেহের আলীর তরমুজের দোকান। সবসময় খদ্দের থাকে না, ফাঁকা সময় পেলেই তরমুজের শরীরে ফুটিয়ে তোলেন শিল্প, সবটাই ছুরি দিয়ে। এই শিল্পের স্থায়িত্ব নেই, একবার তরমুজ কেটে ফেললেই শেষ। শিল্পের জন্য বাড়তি টাকাও নেই, তবু ভালোবাসার টানে এঁকে চলেছেন মেহের। পেপারে কিংবা হয়তো কোনো ক্যালেন্ডারে কোনো এতে ছবি দেখলে সে দেখে দেখে ছবি আমি আঁকি। এবার খদ্দের জিজ্ঞেস করে যে ভাই আজ কোনো ছবি করো না এখানে, হ্যাঁ এইভাবে প্রত্যেক দিনই জিজ্ঞেস করে। আমরা দেখি একটা করিয়ে দেখি, অমনি করতে করতে একটা পর একটা, 2, 3, 4 এরকম ছবি আমি করতে লাগি। বিক্রি একটু হয় ছবি দেখে, এবং ছবি দেখতে এসে কিনে নিয়ে যায়। এমন শিল্পে মজেছেন অনেকেই, পছন্দের ছবি আঁকিয়ে তবেই তরমুজ কেনেন। ফলের সঙ্গে এই শিল্প যেন বাড়তি পাওনা। বেশ কয়েক বছর ধরে দেখছি উনি ছবি আঁকেন, আমার পছন্দ মতো নিয়ে যায়, তার জন্য কোনো বাড়তি দাম লাগে না। ছবিটা বাড়তি নিয়ে গেলে সবাই খুব খুশি হয়। আজকে ডক্টর কালাম, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী আব্দুল কালাম, ওনার ছবি আঁকা তরমুজ নিলাম। ছবিটা দেখে ভালো লাগে, তারপরে আমরা তরমুজটা কিনে নিয়ে যাই। আমাদের এখানে ভালো লাগে নিতে কিনতে। মেহের আলী 30 বছর ধরে ফল বিক্রি করছেন। প্রথম দিকে তেমন খদ্দের হতো না, সময় কাটাতে তরমুজে ছবি আঁকার চেষ্টা করতেন, বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। এখন নিজের মতো করে ফুটিয়ে তুলছেন শিল্প। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার কি রাজ্যে আগেই বর্ষা? সম্ভাবনা জোরালো, কারণ 5 বছরের রেকর্ড ভেঙে কেরলে এবার আগেভাগেই বর্ষা শুরুর পূর্বাভাস। এর জেরে বঙ্গেও এগিয়ে আসতে পারে বর্ষা। অশনির প্রকোপ কেটেছে, তৈরি করে গেছে বর্ষার জন্য অনুকূল পরিবেশ। বর্ষার চিঠি বয়ে আনছে মৌসুমী বায়ু, যা এখন ঢুকছে আন্দামান সাগরে। এর জেরে রাজ্যে আগাম বর্ষার সম্ভাবনা। এ রাজ্যে সাধারণত 7ই জুন জলপাইগুড়িতে প্রথম বর্ষা প্রবেশ করে। কলকাতায় বর্ষা শুরু হয় 11ই জুন। এবার এর আগেই বর্ষার আগমনীর পূর্বাভাস। মৌসুম ভবনের পূর্বাভাস, 27শে মে কেরলে ঢুকতে পারে মৌসুমী বায়ু। এমনটা হলে গত 5 বছরের রেকর্ড ভাঙবে। 2017 সালে কেরলে বর্ষা ঢোকে 30শে মে, 2018 সালে 29শে মে, 2019-এ 6ই জুন, 2020 সালে 5ই জুন, 2021-এ কেরলে বর্ষা ঢোকে 31শে মে। বর্ষার শুরু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এরপর দেশের মূল ভূখণ্ড কেরলে। সেটাই দেশে প্রথম বর্ষা হিসেবে ধরা হয়। সেখান থেকে এদেশে ছড়িয়ে পড়ে মৌসুমী বায়ু। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।